Hello students, welcome to Rise Ice YouTube channel. আমি অমিত করণ চৌধুরী. Today in our deep analysis, we are going to discuss India's West Asia policy. তো আমরা জানি ওয়েস্ট এশিয়া খুব ইম্পর্টেন্ট কারণ এখন ইরান, ইসরায়েল, ইউএস এর একটা ওয়ার চলছে এবং তার নিয়ে এনার্জি ক্রাইসিস দেখা দিয়েছে, অয়েল ক্রাইসিস অ্যান্ড আমরা জানি এলপিজি, সিএনজি ক্রাইসিস চলছে আমাদের দেশেও। তো সেটা নিয়ে আজকে একটা আর্টিকেল। তো আমরা যদি দেখি আজকে কিন্তু নিউজ পেপারে, দ্য হিন্দু নিউজ পেপারে এই আর্টিকেলটা এসছে ওয়েস্ট এশিয়ার ওপরে। তো এখান থেকে আমরা পিক করেছি কি এই কিওয়ার্ডটা ওয়েস্ট এশিয়া পলিসি, যেটা কিন্তু ইউপিসির দেখতে খুব ইম্পর্টেন্ট কারণ পিওয়াইকিউতে কিন্তু এইটা অলরেডি ওয়েস্ট এশিয়ার উপরে কিন্তু এসেছে। দেখো ওয়েস্ট এশিয়ার উপরে এসছে এবং কোথায় টার্গেট করেছে তারা কিন্তু সেই এনার্জি সিকিউরিটি নিয়েই টার্গেট করেছে। এবার আমরা এটাই ডিসকাস করব যে ওয়েস্ট এশিয়া বলতে কেন এনার্জির কথা বলা হচ্ছে এবং ওয়েস্ট এশিয়া কেন ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, আর কি কি দিকগুলি এক্সামের দিক থেকে ইম্পর্টেন্ট, সেই নিয়ে একটা পুরো 360 মেইনসের দিক থেকে একটা নোটস কিন্তু আমরা তৈরি করেছি এবং তারই কিন্তু এখন ভিডিও অ্যানালাইসিস হবে। দেখো আমরা দেখে নিই যে ওয়েস্ট এশিয়া বলতে আগে কি বোঝে, আগে তো সেটা জানতে হবে। দেখো ওয়েস্ট এশিয়া হচ্ছে এই যে রিজিয়নটা হচ্ছে ওয়েস্ট এশিয়া, যেটা কি একটু যদি শর্ট করি দেন এটা আফ্রিকায়, যে ওয়েস্ট এশিয়া হচ্ছে কি কি আছে, সৌদি আরেবিয়া, ইসরায়েল, সিরিয়া, ইরান, এখানে ছোট ছোট দেখো ইয়েমেন, ওমান, বাহারিন, কাতার, কুয়েত, এই টোটালটা হচ্ছে কি ওয়েস্ট এশিয়া। এই ওয়েস্ট এশিয়া কেন ইম্পর্টেন্ট আমরা কি এটা জানি? আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা একটা বলেছিলাম যে ওয়েস্ট এশিয়াটা কেন ইম্পর্টেন্ট। ওয়েস্ট এশিয়ার আমরা জানি এই রিজনগুলো, সৌদি আরব, এই আরব নেশনগুলো কিন্তু অয়েল রিচ, গ্যাস রিচড। এখান থেকে কিন্তু দুনিয়ার 20% অয়েল কিন্তু যায়, এই এরিয়া দিয়ে যায়। আমাদের ভারতের 80% তো ন্যাচারাল গ্যাস, যেটা আমরা সিএনজি, এলপিজি যেটা ব্যবহার করি না, তো এইখান থেকে কিন্তু 80% গ্যাস আসেই আমাদের ভারতে। আর অয়েলও 50% মতো অয়েল কিন্তু এখান থেকেই আসে। তো তার মানে আমরা বুঝতে পারলাম এই রিজিয়নটার কতটা ইম্পর্টেন্স। এইবার আমরা ওয়েস্ট এশিয়াটা বুঝলাম কি জিনিস, কেন ইম্পর্টেন্স বুঝলাম। এবার আমরা দেখব যে ওয়েস্ট এশিয়ার সাথে ইন্ডিয়া কি কিভাবে রিলেশনটা রেখেছে। ঠিক আছে? তো আমরা জানি ওয়েস্ট এশিয়া কিন্তু সবসময় একটা কনফ্লিক্ট জোন এরিয়া, যেখানটায় ইসরায়েল এক সাইডে রয়েছে, আরব নেশনগুলো আর এক সাইডে রয়েছে। তার সাথেও এখন কিন্তু ইরান আর একটা পক্ষ তৈরি হয়েছে, বোঝা গেল। ইরান অ্যান্টি ইউএস, আর বাকি আরব নেশনরা কিন্তু ইউএস এর পক্ষে, ইউএস এর অ্যালাইস। তো সেটা একটা কনফ্লিক্ট। তার সাথে ইসরায়েল রয়েছে, ইসরায়েলের সাথে ইরানের সমস্যা, কনফ্লিক্ট রয়েছে। তো এই নিয়ে কিন্তু ওয়েস্ট এশিয়া একটা কনফ্লিক্ট প্রবণ এরিয়া এবং ভারত কিন্তু এই দুজনের সাথে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট, আলাদা ডিফারেনশিয়েট কিন্তু একটা রিলেশন রেখেছে। যেমন ভারতের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক রয়েছে, খুবই মজবুত সম্পর্ক রয়েছে, তেমনি ইরানের সাথেও কিন্তু আমাদের ডিফারেন্টলি, ইন্ডিপেন্ডেন্টলি একটা মজবুত সম্পর্ক রয়েছে। আমরা জানি আমরা ইরানের চাবাহার পোর্ট তৈরি করেছি। আবার ওদিকে ইসরায়েলের সাথে আমাদের ডিফেন্স কোঅপারেশন খুবই মজবুত। তো দুটো পক্ষের সাথে যে আমরা পৃথকভাবে ডিফারেন্টলি যে আমরা কোঅপারেশন রিলেশন রাখছি, সেটাকেই একটা থিওরির নাম দেওয়া হয়েছে। সেটা হচ্ছে বলছে ডি-হাইফেনেশন স্ট্র্যাটেজি। বোঝা গেল? তো ডি-হাইফেনেশন স্ট্র্যাটেজি কিছুই না। দুজনের সাথে যখন দুটো পার্টি কনফ্লিক্টে থাকবে, বাট দুটো পার্টির সাথে আমরা সেপারেটলি কানেক্টেড থাকবো, তাকেই বলছে ডি-হাইফেনেশন স্ট্র্যাটেজি। নেক্সট দেখো আর কিভাবে কেন আমরা রিলেশন রেখেছি? কিভাবে রেখেছি? এনার্জি সিকিউরিটির জন্য। আমি আগেই বললাম যে ওয়েস্ট এশিয়া হচ্ছে এনার্জি রিচ রিজিয়ন, যেখানে অয়েল, ন্যাচারাল গ্যাস প্রচুর রয়েছে। তো সেই রিজিয়নের সাথে যদি আমরা ভালো টার্মস এ কানেকশন রাখি, তাহলে কি হবে কি আমাদের এনার্জি সিকিউরিটি বজায় থাকবে। এবং তার জন্য তোমরা জানো যে এখন খুবই কথা হচ্ছে যে আমাদের কতটা অয়েল রিজার্ভ রয়েছে। যে বলছে যে 74 ডেইজ এর অয়েল রিজার্ভ রয়েছে। তাহলে এই অয়েল রিজার্ভটাকে কি বলে? যে স্ট্র্যাটেজিক রিজার্ভস। আচ্ছা আমরা কি জানি যে এই স্ট্র্যাটেজিক রিজার্ভস কিন্তু তৈরি করা হয় যে মাটির নিচে বাংকার করে বা ট্যাঙ্কের মধ্যে অয়েল রেখে দেওয়া হয়, কাঁচা তেল। আচ্ছা এই স্টোরেজে কিন্তু এক্সট্রা খরচা আছে। সেই স্টোরেজ ফেসিলিটি বানানো, অয়েল কিনে ওর মধ্যে স্টোর করে রাখা। এই ওয়েস্ট এশিয়ার কান্ট্রিগুলো, বিশেষ করে সৌদি আরবে, সৌদি আরবিয়ার আরামকো যে কোম্পানি আছে, এরা কিন্তু ভারতে এই স্ট্র্যাটেজিক রিজার্ভে অনেক ইনভেস্ট করেছে। ঠিক আছে?
তাহলে কি হলো কি আমাদের এনার্জি সিকিউরিটিতে আর এই স্ট্র্যাটেজিক রিজার্ভ যদি বজায় থাকে তাহলে এই যে ওয়ার লাইক সিচুয়েশনে আমাদের যদি স্টোরেজ থাকে অয়েলের, আমাদের স্টোরেজ থাকে গ্যাসের, তাহলে কিন্তু আর এই ওয়ারগুলোর, এই কনফ্লিক্টগুলোর সিচুয়েশন কিন্তু আমরা মোর স্টেবিলিটির সাথে ট্যাকেল করতে পারবো। তো সেইটা হচ্ছে স্ট্র্যাটেজিক রিজার্ভস অ্যান্ড গ্রিন এনার্জি। আমরা এবার আস্তে আস্তে যেহেতু জানি আমরা 2070-তে কার্বন নেট কার্বন এমিটার হতে চলেছি। তো এই যে গ্রিনের দিকে যেতে হবে তার জন্য আমাদের যে কার্বন এমিশন যদি নেট জিরো করতে হয়, নেট জিরো কার্বন এমিটার করতে গেলে তাহলে আমাদেরকে এনার্জি গ্রিনের দিকে যেতে হবে এবং তার জন্য যে হাইড্রোজেন, গ্রিন হাইড্রোজেনে কিন্তু আমরা ইউএই এবং সৌদি আরবের সাথে খুবই কোঅপারেশনে কাজ করছি। দেন নেট সিকিউরিটি প্রোভাইডার, আমরা জানি ভারত কিন্তু ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট স্ট্রংগেস্ট পাওয়ার মিলিটারির দিক থেকে এবং ইকোনমিতেও 4th লার্জেস্ট ইকোনমি। এর ফলে কি হচ্ছে কি যে ইন্ডিয়ান ওশিয়ানস, বিশেষ করে আরব সাগর, এখানটায় কিন্তু ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখন কনফ্লিক্ট হচ্ছে অয়েল ট্যাঙ্কারগুলোর ওপরে, কিন্তু যে অ্যাটাকগুলো হচ্ছে এখানে কিন্তু নৌবাহিনীর প্রোটেকশন ওই যে মানে জাহাজগুলোকে, শিপগুলোকে কিন্তু একটা সেফটি দিচ্ছে এবং সেটাই কথা চলছে যে ওয়েস্ট এশিয়া থেকে যে ট্যাঙ্কারগুলো ভারতের দিকে আসছে তাদের নৌবাহিনী কিন্তু তাদেরকে স্কট দিয়ে নিয়ে আসছে। তো এই নেট সিকিউরিটি প্রোভাইডার কি অপারেশন সংকল্পের আন্ডারে আমরা জানি যে স্টেট অফ হরমুজ, একবার দেখে নিই তাহলে বুঝতে পারবো যে স্টেট অফ হরমুজ দেখো এই জায়গাটা রয়েছে, এই যে এটা হচ্ছে হরমুজ। এই জায়গা থেকে যখন ট্যাঙ্কার আসছে এটা কিন্তু ইরান, ঠিক আছে? ইরান কি করছে এখানে অ্যাটাক করছে। তো যেহেতু রিসেন্টলি ইন্ডিয়ার পিএমএ এর সাথে ইরানের প্রেসিডেন্টের কথা হয়েছে এবং এইটাই এনশিওর করা হয়েছে যে ইন্ডিয়ার যেন জাহাজ না আটকায় এবং অপারেশন সংকল্পের আন্ডারে আমাদের নৌবাহিনী কি করবে, আমাদের নেভি এদেরকে স্কট দিয়ে ভারতে পৌঁছে দেবে। তাহলে কি হবে, আমাদের এনার্জি সিকিউরিটি বজায় থাকবে এবং আমাদের ভারতের যে রান্নার গ্যাসের প্রবলেম সেটার কিন্তু সমাধান হবে। কানেক্টিভিটি কি বলছে দেখো, ওয়েস্ট এশিয়া এমন একটা জায়গাতে অবস্থিত, এই দেখো ওয়েস্ট এশিয়া এমন একটা জায়গাতে অবস্থিত, এটা ইন্ডিয়া আর এটা কিন্তু ইউরোপ। তাহলে ইন্ডিয়া আর ইউরোপের মাঝে কিন্তু ওয়েস্ট এশিয়া। আমরা জানি যে সেই পুরোনো টাইমে আরব ট্রেডার্সরা কি করতো, আমাদের মালপত্র নিয়ে তারা ইউরোপে দেশে বিক্রি করতো। তো সেটাই হচ্ছে নতুন সিল্ক রুট যেটা বলে, ওটা ছিল পুরনো সিল্ক রুট। ওই রুটটাকে বলা হতো সিল্ক রুট। আরবরা এখানে আসতো, কিনতো, নিয়ে আবার ইউরোপে বিক্রি করতো। তো নতুন সিল্ক রুট যেটা বানানো হচ্ছে সেটা যদি একটুখানি বোঝা যায়, তাহলে এই রুট দিয়ে যদি আমরা একটা মাল নিয়ে যাই তাহলে কি হবে, তাড়াতাড়ি ইউরোপে পৌঁছাতে পারবো। কি, কি সুবিধা আছে? দেখো এই যে রেড সি কভার করে যে সুয়েজ ক্যানেল দিয়ে যেতে হয়, সেটা প্রথম কথা সুয়েজ ক্যানেল পার করা একটা এক্সপেন্সিভ জিনিস। রেড সি দিয়ে নিয়ে গেলে এখানে হাউথি রিভিউসরা অ্যাটাক করে, সোমালিয়া পাইরেটরা অ্যাটাক করে। তো এই যে প্রবলেমসগুলো রয়েছে, এই প্রবলেমসগুলোর থেকে দূরে থাকতে, মানে প্রবলেমসগুলোর সমাধান হচ্ছে খুব স্পিডে এইখান থেকে কিন্তু ডিরেক্ট ইউরোপে কিন্তু আমাদের মাল পৌঁছে যাবে। আরেকটা কি রুটস আছে? দেখো এইখান থেকে যদি মাল নিয়ে যদি আমরা কোথায় গেলাম? ইরানে। আর ইরান থেকে ডিরেক্ট কি হবে? ইউরোপে চলে যাবে। এই যে দুটো রুট রয়েছে, আমি একটুখানি না কালার চেঞ্জ করে বুঝিয়ে দিই। এই যে দুটো রুট রয়েছে, এই দেখো একটা আইমেক, এটা হচ্ছে আইমেক, আর এটা হচ্ছে আইএনএসটিসি। এটা কি বলছে? নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, আইএনএসটিসি। এখান থেকে এইদিকে চলে যাবে, আবার এই থেকে রাশিয়াতেও পৌঁছে যাবে। তো আমরা যদি ইরানকেও ব্যবহার করি তাহলে ইউরোপেও কিন্তু পৌঁছে যাব, আবার রাশিয়াতেও পৌঁছে যাব। আর এই যদি আমরা আইমেক করিডোরটাকে ব্যবহার করি তাহলে কিন্তু ইউএই, সৌদি আরব হয়ে গ্রিস, ইতালিতে পৌঁছে যাব, ইউরোপে পৌঁছে যাব। তাহলে এইটাই বলছি যে কানেক্টিভিটির জন্য কিন্তু আমরা সেই তাদেরকে দুটো অ্যাপ্রোচে, দুটো গেটওয়ে হিসাবে ব্যবহার করছি। দেন ডায়াসপোরা কেন? আমরা কি জানি যে 90 লাখ লোক, মানে 9 মিলিয়নের ওপরে লোক এই ওয়েস্ট এশিয়াতে থাকে। তারা কি করছে? তারা কিন্তু বিভিন্ন অকুপেশনের সাথে সাথে জড়িত এবং 120 বিলিয়নের ওপরে কিন্তু তারা রেমিটেন্স ভারতে পাঠায়। 120 প্লাস ইউএস ডলার, 120 বিলিয়ন প্লাস ইউএস ডলার। তাহলে এটা কিন্তু রেমিটেন্স মানে কি, তারা যে ইনকাম করে আমাদের ইন্ডিয়াতে পাঠাচ্ছে। তো এটা কিন্তু সেই জন্য কিন্তু খুবই আমাদের তাদের সাথে ডিপ্লোমেসিটা জরুরি।
তাই বলছে ডায়াসপোরা ওয়েলফেয়ার এবং রেমিটেন্স ডিসপ্লাসি। তারপর মাল্টিল্যাটারালিজম, মিনিল্যাটারালিজম। আমরা কি ওয়েস্ট এশিয়ার বিভিন্ন দেশের সাথে কিন্তু আমরা বিভিন্ন ফোরামে যুক্ত। যেমন কি I2U2, ইন্ডিয়া, ইসরায়েল, ইউএই, ইউএসএ। I2U2 আমরা জানি এটা। ব্রিক্স প্লাস এনগেজমেন্ট আমরা জানি রিসেন্টলি ব্রিক্সে কিন্তু সৌদি আরবিয়া, ইরান এরা কিন্তু যোগদান করেছে। ইউএই, সৌদি আরবিয়া কিন্তু পরে উইথড্র করে নিয়েছে। মানে উইথড্র মানে কি অফিসিয়ালি সে রাটিফাই করেনি, বাট ইরান আর ইউএই কিন্তু জয়েন করেছে। এইবার আমরা দেখব যে কি অ্যাডভান্টেজ আছে আমাদের ওয়েস্ট এশিয়ার পলিসির থ্রুতে। আমরা কেন ওয়েস্ট এশিয়ার পলিসি নিয়েছি? কি আমাদের অ্যাডভান্টেজ রয়েছে? দেখো এনার্জি রিজাল্ট আমরা জানি যে ওরা খুবই এনার্জি রিচ এরিয়া। তো ওদের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে কি হবে কি আমাদের এনার্জির পূর্তি থাকবে। স্ট্র্যাটেজিক ব্রিজিং কি আমাদের ওয়েস্ট এশিয়ার যে ব্যালেন্সিং পলিসির জন্য আমরা কি ইসরায়েলের সাথে সম্পর্ক রাখছি, ইরানের সাথেও সম্পর্ক রাখছি, আবার আরব স্টেটের সাথেও সম্পর্ক রাখছি। এর ফলে কি হবে কি? এর ফলে হবে যে ইসরায়েলের সাথে কি আমরা ডিফেন্স টেকনোলজি পাচ্ছি, ইরান আর আরব স্টেটের থেকে আমরা কি পাচ্ছি? বিজনেস কোঅপারেশনস প্লাস এনার্জি সিকিউরিটি। দেন ইকোনমিক উইন্ডফল। ইকোনমিকের কি হচ্ছে দেখো আমি একটু আগে ডিসকাস করলাম যে $120 বিলিয়ন+ কিন্তু আমরা তাদের থেকে যে রেমিটেন্স পাচ্ছি। তো আমাদের 9 মিলিয়নের ডায়াসপোরা 9 মিলিয়ন কিন্তু মানে 90 লাখ ভারতীয়দের কিন্তু সেখানে চাকরিরও ব্যবস্থা হয়েছে। তো এই জিনিসগুলো আছে। সভারেন ওয়েলথ ফান্ড, ইউএই, সৌদি আরবিয়া এদের কাছে যে সভারেন ওয়েলথ ফান্ড তাদের যে দেশের যে ফান্ড রয়েছে তাদের কিন্তু ভারতের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে তারা ইনভেস্ট করেছে। কাউন্টারিং চায়না স্ট্রিং অফ পালস। আমরা জানি চায়না স্ট্রিং অফ পালসের থ্রুতে ভারতকে ভারতের চারিদিকে নেশনের থ্রুতে কিন্তু ঘিরেছে। স্ট্রিং অফ পালস মানে কি? হার। তো হার হচ্ছে ভারতের চারিদিকে সে বন্দর বানিয়ে সেনাঘাঁটি বানিয়ে সে ঘিরেছে। তো ওটাকে কাউন্টার করার জন্য কি হবে কি এই আইমেক করিডোরের থ্রুতে আমরা চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হয়েছে সেটাকে কাউন্টার করছি। তারপর এনহ্যান্স মেরিটাইম সিকিউরিটি। আর কি দরকার? যেটা ওয়েস্ট এশিয়ার সাথে ভালো সম্পর্কের জন্য আমরা কিন্তু এই দেখো ডাকম পোর্ট এটা ওমানে রয়েছে। ঠিক আছে? সেটা কিন্তু আমরা মানে অ্যাকোয়ার করিনি। বাট সেখানে কিছু রাইটস নিয়েছি। সেখানে আমাদের যে নেভি সেখানে ডক করতে পারবে, রিফুয়েলিং করতে পারবে এবং মেইনটেন্যান্স করতে পারবে। তো এইটা হচ্ছে কিন্তু মেরিটাইম সিকিউরিটির জন্য খুব ইম্পর্টেন্ট। ফুড অ্যান্ড টেক সিকিউরিটি। একটু আগে বললাম যে টেকনোলজির জন্য ইসরায়েল আছে। ইউই হচ্ছে ফুড পার্কস। বলছি ইউই কি করছে যে ফুড পার্কস বিল্ড করবে ইন্ডিয়াতে। বোঝা গেল? এর ফলে কি হবে কি ফুডের যে সাপ্লাই চেইন সেটাই মেইনটেইন থাকবে। এইবার দেখি যে ওয়েস্ট এশিয়া পলিসিতে কি চ্যালেঞ্জেস রয়েছে। কি চ্যালেঞ্জেস আছে? আমরা একটু আগে দেখলাম যে হরমুজ, স্ট্রেট অফ হরমুজ আরেকবার দেখে নিই। দেখো ম্যাপ পয়েন্টিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হরমুজ তো আসবেই। ঠিক আছে? হরমুজের উপরে কিন্তু আমাদের অনেক ভিডিও হচ্ছে, নোটস দেওয়া হয়েছে, সেটা কিন্তু দেখে নেবে। হরমুজ কিন্তু এই যে এটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। আর ওটা আমি ক্লিন করে দিই। ওকে স্ট্রেট অফ হরমুজ কিন্তু এইটা। এই হরমুজ থেকে যে যখন জাহাজ আসতে পারছে না, মাঝখানে আমরা দেখেছি যে ইন্ডিয়ার কিন্তু একটা জাহাজ কিন্তু অ্যাটাকড হয়েছে। অয়েল ট্যাঙ্কার। তো এর ফলে কি হবে কি হচ্ছে তাহলে? আমাদের যে এনার্জি সিকিউরিটি সেখানে কিন্তু বহুত বড় আঘাত পড়েছে। এই দেখো 40-50% ইন্ডিয়াস ক্রুড অয়েল আর 90% এলপিজি গ্যাস কোথার থেকে আসছে? ওখান থেকে আসছে। আমাদের যে রান্নাতে কেন বলছে না যে আমাদের কিচেনে পর্যন্ত এফেক্ট পড়েছে যুদ্ধের এফেক্ট। কিভাবে? 90% এলপিজি যেখান থেকে আসে সেখানে যুদ্ধ চলছে। আচ্ছা এটা কি এখন শর্টেজ পড়ে গেল? যুদ্ধ ১০ দিনও হয়নি। কারণ কি এটা একটুখানি ব্লাক মার্কেটিংও চলছে। ব্লাক মার্কেট হোর্ডিং করছে অনেকে। সেটার জন্য হচ্ছে। কিন্তু লং টার্মে গেলে কিন্তু প্রবলেম হবেই। তো এই 90% এলপিজি যেখান থেকে আসে সেটা যুদ্ধ চলছে। তার দরুন কিন্তু আমাদের এই ঘরে এই প্রবলেম। দেন কি হচ্ছে কি কানেক্টিভিটি। আইম্যাক করিডোর আমরা করেছি কিন্তু আইম্যাক করিডোরটা বাস্তবায়িত হতে পারছে না। কারণ কি ওদিকে এর আগে হচ্ছিল ইসরায়েল আর গাজার ওয়ার চলছিল। এখন চলছে ইরান আর ইসরায়েলের চলছে। তো যেখানে সবসময় বোম পড়ছে, বোম তো ছোট জিনিস। ওখানে যেখানে সবসময় রকেট হামলা হচ্ছে, সেখানে ড্রোন হামলা চলছে, সেখানে কিভাবে ইকোনমিক অ্যাক্টিভিটি সুষ্ঠুভাবে হতে পারে। তো কিন্তু সেদিকে কিন্তু কাজই হচ্ছে না। কারণ আমরা জানি যে আইমেক করিডোর কিন্তু একটা বিরাট অংশ রেল লাইন হবে সৌদি আরবের উপর দিয়ে। তো সেটা একটা প্রবলেম। ডায়াসপোরা ডিলে 10 মিলিয়নস ইন্ডিয়ান্স থাকে। ১ কোটির কাছাকাছি ইন্ডিয়ান্স থাকে। তো ১ কোটি ইন্ডিয়ান্স থাকাতে এইবার
যখন যুদ্ধ হচ্ছে, ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ রয়েছে, তো কিন্তু ইনকাম হবে না। ইনকাম না হলে কি হবে কি? আরে আমাদেরকে যে রেমিটেন্স আমরা পেতাম সেটা কিন্তু আমরা পাবো না। দেন ফার্টিলাইজার সবথেকে মেইন আমরা জানি যে আমাদের দেশ কিন্তু এগ্রিকালচার প্রধান দেশ, কৃষি প্রধান দেশ। তো এগ্রিকালচারাল লেড ইকোনমি যেখানটায় রয়েছে সেখানে যদি ফার্টিলাইজারের ক্রাইসিস থাকে তাহলে কিন্তু খুবই প্রবলেম। আমাদের একসাথে তো খাদ্য সংকট হবে, তার সাথে কি হবে কি? জব সংকট হবে। ঠিক আছে? তো এমপ্লয়মেন্ট কিন্তু ক্রাইসিস দেখা দেবে। তো যদি দেখি রিজনটা হচ্ছে 40% ইউরিয়ার এনপিকে, সোডিয়াম, পটাশিয়াম আর ফসফরাস এটা কিন্তু গালফ রিজন থেকেই আসে। আমরা জানি যে ইউরিয়া তৈরি করতে গেলে, ফার্টিলাইজার তৈরি করতে গেলে ন্যাচারাল গাছ একটা খুবই ইম্পর্টেন্ট। তো ন্যাচারাল গাছে যদি না আসে, ওখান থেকে যদি ফার্টিলাইজার যদি না আসে তাহলে কিন্তু খুবই প্রবলেমেটিক। ফার্টিলাইজার ক্রাইসিস। আচ্ছা কি আর কি অয়েলের দাম কিন্তু অলরেডি $100 ছুঁয়ে দিয়েছে। তো 100 to 120 ডলার পার ব্যারেলে যদি আমাদের কিনতে হয় অয়েল তাহলে কিন্তু আমাদের পুরো বাজেট বিগড়ে যাবে। ঠিক আছে? তার সাথে, সাথে কি হবে যখন আমাদের ইম্পোর্ট বিল বেশি হয়ে যাবে, এক্সপোর্ট কম হবে তখন কিন্তু এই কারেন্সি ক্রাইসিস তৈরি হবে। অলরেডি $92 ক্রস করে গেছে ইন্ডিয়ান রুপি। তো এক্সপার্টরা বলছে এটা 95 ও টাচ করে যেতে পারে। তো এই একটা প্রবলেম। আর কি চায়নার মিডিয়েশন ডিপ্লোমেসি। আমরা জানি যে কিছু মাস আগে লাস্ট ইয়ারের দিকেই অ্যা চায়না কি করেছিল? সৌদি আরব আর ইরানের মধ্যে একটা মানে একটা চুক্তি করিয়েছিল, শান্তি চুক্তি করিয়েছিল। তো তার ফলে কি হচ্ছে কি চায়নার একটা প্রেজেন্স, চায়নার একটা যে স্টেক সেখানে বেড়ে যাচ্ছে। তার পজিশনস ইনক্রিজ হচ্ছে। সে একটা প্রবলেম। আর চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে কি করছে? আমরা জানি গোয়াদার পোর্ট আর জাবেল আলী পোর্ট এগুলো কিন্তু সে তার ওখানটায় তার অ্যাকোয়ার করে রেখেছে। ডিহাইফ্রেশন স্ট্রেস। আমরা তো বলছি যে আমাদের সাথে ইসরায়েলের আলাদা সম্পর্ক থাকবে, ইরানের আলাদা সম্পর্ক থাকবে, আরব স্টেটের সাথে আলাদা সম্পর্ক থাকবে। কিন্তু এটা কি সবসময় মেইনটেইন করা সম্ভব? সবসময় কি নিরপেক্ষভাবে থাকা সম্ভব হবে? কারণ এই যখন যুদ্ধের টাইমে তখন কি হবে কি? এই ইউএস লেড অ্যাক্সিস এর থেকে প্রেশার কিন্তু আসছে যে, "তুমি আমাকে সাপোর্ট করো।" দেন আমরা এই প্রবলেমগুলোকে কিভাবে সমাধান করব? ওয়ে ফরওয়ার্ড কি, কি হতে পারে? দেখো, স্ট্রেংথেনিং স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বলছে আমাদের 74 ডেজটা কম হয়ে যাচ্ছে। এত বড় দেশে এট লিস্ট ৯০ দিন তো হওয়া উচিত। তো বলছে এই ৯০ ডের বাফার বিল্ড করা। আরো বেশি সৌদি আরবে আরামকো ইউএই থেকে ইনভেস্টমেন্ট এনে এটা করা। অপারেশনালাইজিং ট্রান্সকন্টিনেন্টাল ব্যাকআপ বলছে এই আইএনএসটিসি যদি আইএমএ এখন চালু হতে না পারে, অল এট লিস্ট এই ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরটা তো করতে পারে যেটা ইরানের মধ্যে দিয়ে গেছে। ইনস্টিটিউশনালাইজিং রুপি ট্রেড হাবস বলছি রুপিতে ট্রেড করি। রুপিতে ট্রেড করলে কি হবে কি? যে ডলারের যেই শকটা সেটা কিন্তু পাবে না। রুপি কিন্তু দুর্বল হচ্ছে না। রুপি ডলারের সাপেক্ষে দুর্বল হচ্ছে। বাট রুপি অন্যান্য কারেন্সির থেকে কিন্তু অনেকটাই স্ট্রং। তো সেটাই বলছে যে যদি লোকাল কারেন্সিতে আমরা সেটেলমেন্ট করি, আমরা যদি ইউএই সাথে ডিল করে নিই যে আমি রুপিতে কিনবো তোমার থেকে, অলরেডি ডিল করা রয়েছে, তাহলে কিন্তু এই শকগুলো পাওয়া যাবে না। এই রুপির দাম কমে গেল ডলারের সাপেক্ষে তো সেরকম কোনো প্রবলেম আমরা ফেস করতে হবে না। ট্রানজিশনিং টু এনার্জি 2.0 বলছে যখন অয়েল গ্যাসের উপরে যখন আমাদের এত প্রবলেম দেখা দিচ্ছে, তখন আমরা যদি গ্রিন এনার্জিতে পৌঁছে যাই, গ্রিন হাইড্রোজেনে চলে যাই, তাহলে কিন্তু এই প্রবলেম সলভ হবে। মাল্টিল্যাটারাল সিকিউরিটি আর্কিটেকচার বলছে I2U2, ব্রিক্স প্লাস এই প্ল্যাটফর্মসগুলো মাধ্যমে আরো বেশি কোঅপারেশন করতে হবে। দেন কনক্লুশন কি বলছে যে দেখো ইন্ডিয়া মাস্ট ট্রানজিশন ফ্রম বায়ার সেলার টু স্ট্র্যাটেজিক স্টেক হোল্ডার। তার মানে বলছে সৌদি আরবিয়া ইউএর সাথে তো আমরা এনার্জি ইম্পোর্ট করছি, তাদের সাথে যদি একটা স্ট্র্যাটেজিক স্টেক হোল্ডার রাখি, তাদের দেশে যে সোলার এনার্জি চিপ সোলার এনার্জিতে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, আমরা জানি রেগিস্তান ভর্তি রয়েছে, ওখানটায় সোলার এনার্জির পোটেনশিয়াল অনেক বেশি, তো সেটা যদি আমরা সেট আপ করতে পারি তো আরো আমরা এই বায়ার সেলারের থেকে গিয়ে আরো বড় পার্টনার হতে পারবো এবং কি হাইড্রোজেনে আমরা ইনভেস্ট করি, দেন তাহলে কি হবে কি আমাদের ইকোনমি আরো বেশি স্টেবল হবে এবং এনার্জি অ্যান্ড মেরিটাইম সভারেনিটি বজায় থাকবে। তো এই যে টোটাল আর্টিকেলটা আমরা পড়লাম, এই আর্টিকেলটা কিন্তু আমাদের আবার বেঙ্গলিতেও কিন্তু রয়েছে। দেখো, দেখো ডিহাইফিনেশন কোর্স ভারতের পশ্চিম এশিয়ার নীতির মূল উপাদানসমূহ। এখানে কিন্তু টোটালটা আমরা কিন্তু বেঙ্গলিতে কন্টেন্ট দিচ্ছি। মানে ওয়েস্ট বেঙ্গলে বা বেঙ্গলিতে যারা ইউপিএসসি করছে তাদের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এবং যারা বেঙ্গলিতে অন্যান্য জায়গারও এই
কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যদি তাদের টপিকস দরকার লাগে, তো তারা কিন্তু বেঙ্গলিতেই টপিকসগুলো পেয়ে যায়। তো এটা সবারই সুবিধা হবে যারা বেঙ্গলিতে কেউ ইউপিএসসি দিতে পারে, কেউ বেঙ্গলিতে তার অন্যান্য স্টেট পিএসসির মেইনস দিতে পারে বা অন্যান্য এক্সামস যদি তারা দেয়, তারা কিন্তু এই জিনিসগুলো তাদের কাজে লাগবে। আমরা বেঙ্গলিতে কিন্তু টোটাল করে দিয়েছি। দেখো ওয়ে ফরওয়ার্ড হচ্ছে ভবিষ্যতের পথ। তো সুন্দর আম যেটা আনন্দবাজার স্টাইলের কিন্তু বেঙ্গলি স্ট্যান্ডার্ডটা আমরা বজায় রেখে কিন্তু এই বেঙ্গলি কনটেন্টটা দিয়েছি। এবং এই যে কনটেন্টটা পড়ার পর এই কনটেন্টটা কোথায় পেয়ে যাবে? আমাদের ওয়েবসাইটে বেঙ্গলি প্লাস ইংলিশে কনটেন্টটা আপলোড হয়ে যাবে। আমাদের টেলিগ্রামেও পাওয়া যাবে। এবার কি করবে কি? এইটাকে কোয়েশ্চেনটাকে পড়বে। কি আছে? এনার্জি সিকিউরিটির উপরে ওয়েস্ট এশিয়া। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা লিখবে। টাইম ধরে লিখবে। 15 মার্কস রয়েছে, 15 মার্কস। এটলিস্ট 15 মিনিটসের মধ্যে করে দেওয়ার চেষ্টা করো। 15-20 মিনিট ধরে লিখো। লিখে এটা আমাদেরকে ওয়েবসাইটে এটা আপলোড করে দেবে। আমরা ইভ্যালুয়েট করে জমা করে দেবো। এবং এর সাথে, সাথে প্রিলিমসের জন্য যে প্রিলিমস বাইটস রয়েছে এবং আর এডিটোরিয়াল এক্সপ্লেন যেটা রয়েছে, এইগুলো কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইটেই রয়েছে এবং ভিডিও অ্যানালাইসিস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাহলে কি হবে কি ডেইলির যে কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যানালাইসিসটা তাহলে নিউজ পেপার পড়তে লাগছে না। যদি নিউজ পেপার না পড়তে পারি কারণ নিউজ পেপারে কিন্তু টপিক আসে। যে টপিকটা আসে সেটা কিন্তু অনেকটি পলিটিসাইজ থাকে বা তাদের নিজস্ব মতামত থাকে। আমরা কি করছি কারেন্টের থেকে যে কনটেক্সটটা নিচ্ছি আর ওটাকে কনটেন্টে বানাচ্ছি। যে কনটেক্সট টু কনটেন্ট যে শেপটা সেটা কিন্তু আমাদের নোটসে পাবে। ওয়েস্ট এশিয়াতে কি ছিল? মানে টপিকটা কি এসেছিল? এটা একটা ইন্টারভিউ হয়েছে ওয়েস্ট এশিয়ার উপরে। এখানটা দিয়েছে ইজ ইন্ডিয়া টেলিং দ্য ইউএস ইন ইটস ওয়েস্ট এশিয়া পলিসি। তো এই যে ওয়েস্ট এশিয়া পলিসিটা কিন্তু আমাদের ইউপিএসসিতে এসছে। তো আমি টার্মটা নিয়ে নিলাম আমরা। এই টার্মটা নিয়ে কি করলাম? একটা পুরো মেইনস রিলেটেড কিন্তু কনটেন্ট বানালাম। আর এই কনটেন্টে কিন্তু যখন কোয়েশ্চেন আসবে এই দেখো এরকম রিলেটেড কোয়েশ্চেন 2017 সালেই এসছে। তো এখন আরো এটা প্রমিনেন্ট আসতেই পারে, এই বছরই আসতে পারে। তো তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা দিতে পারবো। তো অল দ্য বেস্ট স্টুডেন্ট। আশা করছি প্রিলিমসের প্রিপারেশন তোমার ভালো চলছে। লাইসেন্সের সাথে সঙ্গে থাকো তাহলে এর সাথে, সাথে আরো অনেক কনটেন্ট তোমরা পাবে। থ্যাংক ইউ।